একবার ডবল ইঞ্জিন সরকার তৈরি করে দাও। ডবল ইঞ্জিন সরকার তো এসে গেছে। ডবল ইঞ্জিন সরকার এখন কি বলছে, বলছে এবার তোমরা তোমাদের গাড়ির ইঞ্জিনে ইথানল ভরো, E20 ইথানল ভরো, অর্থাৎ পেট্রোল আস্তে আস্তে হটিয়ে দিয়ে ইথানল ভরো তোমাদের গাড়িতে। আমরা সেই ইথানলওয়ালা ইঞ্জিন নিয়ে এসেছি। এই ইথানলের ইঞ্জিন ভরতে গিয়ে একের পর এক গাড়ির 12টা বাজছে। আজকে বাধ্য করাচ্ছে মানুষকে পেট্রোল পাম্প থেকে ইথানল নিতে। 2023 সাল থেকে চালু হয়েছে এই ইথানল ভরার প্রক্রিয়া। আজকে বাধ্য করা হচ্ছে এই পেট্রোলের মধ্যে ইথানল মিশিয়ে, যার কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয়নি ভারতবর্ষে। গাড়ি আমাদের ইঞ্জিন তার জন্য উপযুক্ত নয়। ফলে কি হচ্ছে, ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ইঞ্জিনের আয়ু কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে, 1 লিটার তেলে যতদূর আগে যেত এখন যেতে চাইছে না গাড়ি, কারণ ডবল ইঞ্জিন সরকার চলে এসছে। এ সরকার বলছে পেট্রোলের ব্যবহার চলবে না, ইথানলের ব্যবহার করো। আপনার ইচ্ছায় আপনি কোন গাড়ি চড়বেন, কোন তেল ব্যবহার করবেন, সেটাও ভারতবর্ষের বিজেপি সরকার ঠিক করে দিচ্ছে। এই ইঞ্জিন যদি চলতে থাকে এ বাংলায় আগামী দিনে কি হবে বুঝতেই পারছে। এখনই ইঞ্জিনের হুকে আমরা অস্থির। এমন ইঞ্জিন এলো বাংলায় যে ইঞ্জিনের হুকে এখনই অস্থির। বলছে অন্নপূর্ণা যোজনা, ভোটের আগে বললো সব মা বোনেরা 3000 টাকা করে পেয়ে যাবা। আরে বাপ রে বাপ, মা বোনেরা ভাবলো যাক আর আমাদের চিন্তা নাই, এবার আমাদের ঘরে সব অভাব কেটে যাবে। যেই ভোট পার হয়েছে বলছে অন্নপূর্ণা যোজনা দেবো তো, কিন্তু 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। এবার 13 পাতার ফর্ম ফিল আপ করতে গিয়ে মানুষের জীবনের নাকাল। ফর্ম যদি ফিল আপও হলো, এবার তার নাম কাটা শুরু হয়ে গেল। এখানকার মা বোনেরা কজন আপনারা 3000 টাকা করে পেয়েছেন আমাদের হাত তুলে বলবেন। আগামী দিনে কজন মহিলা বাংলার অন্নপূর্ণা যোজনা 3000 টাকা সুবিধা পেলেন, আমরা তাদের তালিকা তৈরি করতে চাই। কারণ আপনাদের তালিকার মধ্যে দিয়ে বিজেপি পার্টির মিথ্যা প্রতিশ্রুতির প্রমাণ মানুষের কাছে আমরা তুলে ধরব। বাচ্চারা মিড ডে মিলে খাবার খেতে, এই মিড ডে মিল শুরু হয়েছিল দক্ষিণ ভারত থেকে। দক্ষিণ ভারতে কামরাজ কংগ্রেসের তার আমলে শুরু হয়েছিল মিড ডে মিল। বাচ্চাদের স্কুলে ডিম দেওয়ার ব্যবস্থা হলো। ইউপিএ সরকারের আমলে আমরা পার্লামেন্টে আইন চালু করলাম যে রান্না করা খাবার দাও স্কুলে স্কুলে বাচ্চাদেরকে। কারণটা কি, বাচ্চারা স্কুল ছেড়ে চলে যাচ্ছে, স্কুলে থেকে তারা ড্রপ আউট করছে, এনরোলমেন্ট তাদের থাকছে না, স্কুল থেকে পালাচ্ছে তারা। ফলে তাদেরকে স্কুলে রাখতে হবে। যদি আজকের বাচ্চাদের স্কুলে রাখতে না পারি আমরা, ভবিষ্যতে তারা সুনাগরিক হবে না, শিক্ষিত নাগরিক হবে না। তাই আমরা কি করলাম, বাচ্চাদেরকে রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা করলাম। মনমোহন সিং এর সরকার কুকড মিল, রান্না করা খাবার চালু করলো স্কুলে স্কুলে। মনে করে দেখুন, অঙ্গনারী, আয়া, স্কুলে রাধুনী, সব কংগ্রেস আমলে একটার পর একটা আমরা নিয়ে এলাম এই ভারতবর্ষের মাটিতে। আজকে মোদী সরকার বলছে ডিম খাওয়ার কোনো দরকার নাই, নিরামিষ খেলে সব ঠিক হয়ে যায়, আর ডিম খেতে হবে না। বাচ্চারা স্কুলে ডিম দেয় বলে তারা কিন্তু আকৃষ্ট হয়। ডিম দেওয়াটা শুধুমাত্র খাবারের জন্য নয়, ডিমের প্রতি বাংলার বাচ্চাদের আকর্ষণ আছে 1, ডিমের মধ্যে প্রোটিন আছে 2, আর ডিম স্বাস্থ্যকর, তার জন্যে সস্তায় এই ডিম দেওয়া বুদ্ধিমানের কাজ বলে আমরা চালু করেছিলাম। আজ সেখানে নিয়ে আসছে ইসকন। তারা হরে কৃষ্ণ করবে, বলবে ডিমের বদলে তোর এবার ডাঁটা চিবা, ডিম বাদ ডাঁটা মার্কেটে চলে আসবে এবার। কেন আমাদের বাচ্চাদের খাবার অধিকার নেই? তাদের পছন্দের খাবার আমরা দিতে পারি না? ছোট ছোট শিশুদের খাদ্যের অধিকারে যদি এরা কোপ মারে, ছোট ছোট শিশুদের খাদ্যের অধিকারে যদি তাদের স্বাধীনতাকে কেড়ে নেয়, তাহলে আগামী দিনে ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে, বাংলা কোন দিকে যেতে চলেছে বোঝার চেষ্টা করুন। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে বিভিন্ন জায়গায় আমিষ নিরামিষ এলাকা তৈরি করা হয়ে গেছে। জানেন, বিভিন্ন হোটেলে, বিভিন্ন স্টলে, বিভিন্ন রাস্তার দোকানে বলা হচ্ছে কি হালাল করা মাংস চলবে না, ঝটকা মাংস বিক্রি করতে হবে, অর্থাৎ আড়াই পেঁচা চলবে না। অথচ হোটেলে, বড় বড় 5 স্টার হোটেলে, সেখানে কিন্তু কোনো বিধিনিষেধ নেই, সেখানে যে মাংস সেই মাংস খাওয়া যায়। বড় অদ্ভুত জগতে এসেছি আমরা কখনো এই রাজ্যতে আমি জানি না কে কি খাবে না খাবে, সে আমিষ খাবে না নিরামিষ খাবে, সে মাছ খাবে না মাংস খাবে,
তা যদি সরকার ঠিক করে তাহলে আর মানুষের দরকার কি ভাবুন, তাহলে আর মানুষের দরকার কি? আমরা কোথায় চলেছি? এখানে শুধু ধর্ম ধর্ম ধর্ম। আরে ধর্ম যদি ঠিক মতন পালন করতো তাও তো মানতাম। এই ভারতবর্ষে বাবরি মসজিদ ধ্বংস হলো রাম মন্দির নির্মাণের জন্য। রাম মন্দির নির্মাণ হলো, তার উদ্বোধন হলো 2020 সাল সুপ্রিম কোর্টের নির্দেশ। আমি তখন পার্লামেন্টে রাম মন্দির নির্মাণ এবং পরিচালনার জন্য একটা ট্রাস্ট গঠন করা হলো। সেই ট্রাস্টে 15 জনের নাম ঘোষণা করলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই 15 জনের মধ্যে 12 জন বিশ্ব হিন্দু পরিষদ RSS এর লোক। প্রতিবাদ করেছিলাম আমি বলেছিলাম যে ট্রাস্টে কমসে কম ধর্মীয় ব্যক্তিদের রাখুন আপনারা, হিন্দু সম্প্রদায়ের বড় বড় আচারী বড় বড় ধর্মাবতার তাদেরকে রাখুন, শঙ্করাচার্য তাদেরকে রাখুন, পূজারী পুরোহিত তাদেরকে রাখুন। আপনারা সেখানে RSS বিশ্ব হিন্দু পরিষদ ঢোকাচ্ছেন কেন? মন্দিরের দায়িত্ব কি রাজনৈতিক নেতা নেবে? মন্দিরের পুজোর দায়িত্ব নেয় পুরোহিত, মসজিদের দায়িত্ব নেয় ইমাম, আর গির্জার দায়িত্ব নেয় যাজকরা। এটা নিয়ম। সেখানেও তারা পার্টি ঢুকিয়ে দিল বিশ্ব হিন্দু পরিষদ RSS, তাদের দলের লোকরা সেই মন্দির ট্রাস্ট তৈরি করলো। তখন প্রতিবাদ করে আমরা বলেছিলাম, আমি তখন বিরোধী দলনেতা ছিলাম, আমি বলেছিলাম রাজনৈতিক ব্যক্তি যেন এই ট্রাস্টে না থাকে। ওদের ক্ষমতা, ওদের সংখ্যা সব পাস হয়ে গেল। আজ আজ রাম মন্দিরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন হিন্দুরা। দেখুন রাম মন্দিরে কি হচ্ছে। এই রাম মন্দিরে কোটি কোটি টাকা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা ধর্মপ্রাণ হিন্দু, তারা তাদের সন্তান সন্ততি গৃহ সংসার তার উন্নতির জন্যে, তার শুভ কামনা করে সেখানে তারা চাঁদা দেয় ভগবান শ্রী রামচন্দ্রের চরণে। ভগবান শ্রী রামচন্দ্রের চরণে চাঁদা দিয়ে তারা মনে মনে তৃপ্তি লাভ করে। তারা ভাবে ভগবানকে চাঁদা দিলাম, নিশ্চয়ই আমাদের কিছু না কিছু ভালো হবে, আমার ছেলের চাকরি হবে, আমার মেয়ের অসুখ সারবে, আমার ঘরে সুখ আসবে, শান্তি আসবে। এই ভেবে তারা সেখানটায় ভক্তি করে চাঁদা দেয় তাদের মেহনতের পয়সায়, ঘাম ঝরানো রোজগারের পয়সায়। অথচ ভেবে দেখুন কয়েক হাজার কোটি টাকা সেখান থেকে লোপাট হয়ে যাচ্ছে। চাঁদা পড়ছে রামের নামে, আর রামের বদনাম করে সেই চাঁদা চলে যাচ্ছে বিজেপি নেতাদের ঘরে। ভাবতে পারে ভারতবর্ষের কংগ্রেস পার্টি দাবি করেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি পৃথিবীর যে কোনো কোনায় যে কোনো কিছু হলে সব থেকে আগে মুখ খোলেন। আর যে মন্দিরটা আপনি নিজে উদ্বোধন করলেন 2024 সালে লোকসভা ভোট জেতার জন্য, হিন্দু জাগরণের বাজার তৈরি করার জন্য, সেই রাম মন্দিরের এত বড় চুরির ঘটনা হলো, আপনি কেন চুপ করে থাকলেন? নরেন্দ্র মোদী এত কথা বলে, কিন্তু রাম মন্দিরের চুরি নিয়ে একটা কথা বলেছে? ভারতবর্ষের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার হিন্দু সম্প্রদায় আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা যে দেশের প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে মন্দির উদ্বোধন হলো, যার নেতৃত্বে ট্রাস্ট গঠন হলো, সেই মন্দিরের নামে ট্রাস্টের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি চুপ করে আছেন কেন? কংগ্রেস দাবি করেছে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ একটা তদন্ত কমিটি গঠন করে চোরদেরকে ধরার ব্যবস্থা করা হোক। 2-4 জনকে ধরেছে, তারা সাধারণ ব্যক্তি, রুই কাটা সব বাইরে আছে, বিশেষের চারা পোনা পুটিকে ধরা হয়েছে মানুষকে ধোকা দেওয়ার জন্য। হিন্দুরা ভড়কাবেন না, আপনারা বিভ্রান্ত হবেন না। আজকে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, ধর্মকে নিয়ে ঠকবাজি করে, ধর্মের নামে দান করা টাকা আত্মসাৎ করতে তাদের দ্বিধা হয় না, তাদের কাছে হিন্দুরা কি হিন্দুত্ব আশা করেন? কি হিন্দুত্ব আশা করেন আপনারা? তাই এই হিন্দুত্বের নামে রাজনীতি এ বাংলায় আরেক সর্বনাশার কারণ হতে চলেছে। বাংলার মানুষকে বোঝানো হয় SIR করে দিলাম, তোমাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গেল। আজকে এখানে আদিবাসী ভাইরা এসছে, SIR তাদের নাম বাদ চলে গেছে, মুসলমানদের নাম বাদ গেছে, সবাই জানি আমরা। মুসলমানদের নাম বাদ যাবে সেটা মুসলমানরাও জানে, কারণ SIR করার টার্গেটই ছিল মুসলমানদের নাম বাদ দিতে হবে, কারণ মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না, তাই তাদের ভয় ছিল। ঠিক আছে, কিন্তু আজ আদিবাসীদের নাম নাই, হিন্দুদের নাম নাই,
আপনারা খেয়াল করে দেখুন, একটা দুটো না, হাজার হাজার। 34 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে এসআর প্রক্রিয়ায়। 34 লক্ষ মানুষের নাম বাদ। তারা কবে ভোট দিতে পারবে জানে না, ফয়সালা কবে হবে জানে না, কিভাবে ফয়সালা হবে জানে না। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল হয়েছে, সেই ট্রাইব্যুনাল চালানোর জন্য ঘর নাই, বাড়ি নাই, কম্পিউটার নাই, ফ্যান নাই, চেয়ার নাই, টেবিল নাই, বিচারক নাই, ট্রাইব্যুনাল করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে মানুষ কখন ডাক পাবে জানে না, কবে ডাকবে জানে না, ফয়সালা কি হবে জানে না, কোনো কিছু প্রকাশ করা হচ্ছে না, সব কিছু অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে কয়েকটা মাত্র ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেই কয়েকটা ট্রাইব্যুনালে প্রতিদিন 25টা 30টা লোকের ফয়সালা হচ্ছে। হাইকোর্টের বিচারপতি সে বলছে, হাইকোর্টের বিচারপতি সে বলছে যে গতিতে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে তাতে পশ্চিমবঙ্গে যে 27 লক্ষ মানুষের নাম এখনো ভোটার লিস্টে নেই, তাদের নাম উঠতে 21 বছর লাগবে, 21 বছর। আমি বলছি না, হাইকোর্টের বিচারপতি বলছে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বলছে যে 21 বছর লাগবে এই যেগুলো নাম পড়ে আছে বিচারের জন্য, সেই তাদের নাম তুলতে। তার মধ্যে মুসলমান আছে, তার মধ্যে হিন্দু আছে, আদিবাসী আছে, সবাই আছে, কিন্তু মুসলমানদের সংখ্যা সব থেকে বেশি আছে। তাই আমরা দাবি করেছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে একটা করে ট্রাইব্যুনাল গঠন করা হোক, যাতে তাদেরকে এই ভোট প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করানোর ব্যবস্থা করা হয়। নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে বলেছিল যে ভোট শুরু হবার আগে সব কিছু ফয়সালা হয়ে যাবে। ভোট হয়ে গেল, সরকার পাল্টে গেল, সরকার পাল্টে নতুন সরকার আসতে চলল, কিন্তু নির্বাচন কমিশনের আর হেলদোল নেই। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা কোথায় যাব? তাই আমরা কোর্টের দরজা নাড়াচ্ছি। আমি নিজে সুপ্রিম কোর্ট করছি, আমার ভাই জুলফিকার হাইকোর্ট করেছে। আমরা এসআইআর প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য প্রত্যেকটা ব্লকে মানে প্রত্যেকটা ব্লকে যাতে ট্রাইব্যুনাল গঠিত হয়, তার জন্য আমরা সুপ্রিম কোর্টের দাবি জানাতে চাইছি। দাবি জানানোর জন্য সেখানে ব্যবস্থা করেছি। সুপ্রিম কোর্টে এই বিচারটা উঠবে বলে আশা করছি। তাই আপনাদের সকলের আশীর্বাদ, দুয়া আমরা চাই। আমরা আরো চাইছি যে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে এসআইআর প্রক্রিয়া দ্রুত করার জন্য এবং সেই এসআইআর প্রক্রিয়ার সম্পন্ন করার জন্য প্রতিটা ব্লকে যাতে ট্রাইব্যুনাল গঠন হয়, সেই দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে আমরা একটা ডেপুটেশন দেব, সেই সিদ্ধান্ত নিয়েছি। মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে সেখানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, যদি আমাদের জেলার পক্ষ থেকে আমরা সেই ডেপুটেশনে যাই, সেদিন আপনাদেরও সহযোগিতা চাইব, আপনারাও যাবেন। কলকাতায় রাজভবনে গিয়ে আমরা ডেপুটেশন দিতে চাই, কারণ মানুষের তরফ থেকে চাপ সৃষ্টি না করলে এই নির্বাচন কমিশনকে তাদের মতন করে চলতে দিতে আমরা বাধ্য করতে পারবো না। নির্বাচন কমিশন তাদের মতো করে চলে, নির্বাচন কমিশন যদি তাদের মতন করে চলে, তাহলে এশিয়ার প্রক্রিয়া কবে শেষ হবে না আমি জানি, না আপনি জানেন। তাই নির্বাচন কমিশনকে তাদের মতন করে চলতে দেব না আমরা। তাই একদিকে রাস্তায় আন্দোলন হবে, আরেকদিকে কোর্টে আইনি লড়াই হবে। এই দুই লড়াইয়ের মধ্যে দিয়ে সরাসরি আক্রমণ করে আমরা নির্বাচন কমিশনকে বাধ্য করার রাস্তায় এগোচ্ছি। ভারতবর্ষের পার্লামেন্টে ভারতবর্ষের কংগ্রেস পার্টি এই এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা দাবি করেছে। সেই আলোচনা যাতে পার্লামেন্টে হয়, তার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানেও আলোচনার ব্যবস্থা করা হচ্ছে। বাংলার মানুষ জানে না, বাংলার মানুষ জানে না তারা নাগরিক কিনা, তারা ভোটার কিনা, নাগরিকত্ব কবে তাদের হবে জানে না, ভোটার লিস্টে নাম কবে উঠবে জানে না, কিন্তু তাদের রেশন হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের রেশন হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের আবাসের টাকা হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের স্কলারশিপের টাকা হাতছাড়া হয়ে যাচ্ছে, কারণ তাদের নাম নাই। যদি নাম না থাকে তাহলে তাদেরকে নাকি কোনো সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ এশিয়ার প্রক্রিয়ায় আপনার নাম যদি না থাকে তাহলে আপনি সমস্ত সুযোগ হাতছাড়া হবে আপনার। আধার থাকলেও লাভ নাই, কারণ এসআইআর এর নাম আছে কিনা সেটা বিচার্য হবে। তাহলে আপনার রেশন কেড়ে নেওয়া হবে, আপনার ঘরে সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হবে, আপনার ঘরের সহায়তা প্রকল্প কেড়ে নেওয়া হবে, আপনার ঘরের বাচ্চাদের স্কলারশিপ কেড়ে নেওয়া হবে। শুধু তাই নয়, আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনার ঘরে মনে করুন
আজকে কোনো ছেলে 10 বছর বয়স, 11 বছর বয়স, 13 বছর বয়স, 15 বছর বয়স, রাজীব গান্ধী বলেছিল 18 বছর হলে প্রাপ্তবয়স্ক হবে, ভোটার লিস্টে নাম উঠবে। কিন্তু এই নির্বাচন কমিশন কি বলছে? বলছে 18 বছর হলে নিশ্চয়ই তুমি আবেদন করতে পারো, নতুন ভোটার হওয়ার দরখাস্ত করতে পারো, কিন্তু সেই দরখাস্তে বলতে হবে তোমার পরিবারের বাবা মা তাদের এসআরে নাম আছে কি নাই। অর্থাৎ যদি আপনার নাম এসআরে না থাকে তাহলে আপনার পরিবারের ছেলে মেয়ে নাতি নাতনি তারা বড় হয়ে গেলেও তাদের নাম উঠবে না। অর্থাৎ একটা জেনারেশন, একটা অংশের মানুষ তারা তো এর মধ্যেই ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে, 27 লক্ষ তাদের সংখ্যা। শুধু তাই নয়, তারপরে ভবিষ্যৎ যে প্রজন্ম, তাদের যে পরের জেনারেশন, তারাও ভোটার লিস্টে নাম তুলতে গেলে তাদের নাম তোলা হবে না। কারণ আপনাদের যদি ভোটার লিস্টে এসআর প্রক্রিয়ায় নাম না থাকে তার জন্য তারা শাস্তি ভোগ করবে। ভাবতে পারছেন এ কোন চক্কর চালু করেছে এরা? বোঝার চেষ্টা করুন। হিন্দুত্বের হাওয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সুরক্ষা সুরক্ষা সুরক্ষা, আমরা সবাইকে সুরক্ষা দেব, আর কেউ সুরক্ষা দিতে পারবে না। এতদিন মানুষ প্রতিদিন দুবেলা করে মার খেতাম আমরা, ভারতবর্ষের মানুষ তারা জানে সুরক্ষা কাকে বলে। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, আমাদের সুরক্ষার তো কোনো অভাব হয়নি। কোন সুরক্ষার অভাব হয়েছে বলুন? কে আমাদের দেশ কবজা করেছে? কে আমাদের দেশ দখল করেছে? কোথায় আমাদের অসুবিধা হয়েছে? আমরা তো এগিয়ে চলেছি, আমরা তো এগোচ্ছি। আর নতুন করে একটা ভয় ভীতির বাতাবরণ, একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি করা হচ্ছে। মানুষকে বোঝানো হচ্ছে যে তুমি নিরাপদ নও, আমরা থাকলে তোমরা নিরাপদ। এই যে নিরাপদের তত্ত্ব, সিকিউরিটির তত্ত্ব, এই তত্ত্ব বিজেপি সুকৌশলে চালু করছে। অর্থাৎ বিজেপি থাকা মানে সবাই নিরাপদ, বিশেষ করে হিন্দু তোমরা নিরাপদ। হিন্দু তোমরা চিন্তা করো না, বিজেপি মানে হিন্দু নিরাপদ, মুসলমানরা তোমাকে আর আক্রমণ করতে পারবে না। এতদিন কি বসিরহাটে প্রতিদিন মুসলমানরা আপনাকে আক্রমণ করতো? কিন্তু না, এখন তৈরি করা হবে সেই ভীতির বাতাবরণ, আপনার মনে ঢোকানো হবে আজ নয় কাল মুসলমানরা আক্রমণ করবে, সব কেড়ে নিবে, সব লুট করে নেবে। তারা তৈরি হচ্ছে, তোমরা তৈরি নও, তোমরা কিছু বোঝো না, তারা কিন্তু তৈরি হয়ে গেছে। তাই তোমাদের উচিত এই মুহূর্তে তৈরি হওয়া, সেই তৈরি হওয়ার রাস্তায় বিজেপি তোমাদের সাথে আছে, কোনো চিন্তা নাই, হিন্দু সব এক হও। দিলীপ দা বলছিল একটু আগে ডিলিমিটেশনের কথা, সিরাজুল ভাই বলছিল ডিলিমিটেশনের কথা। ভয়ঙ্কর একটা ডিলিমিটেশনের তত্ত্ব ভারতবর্ষের পার্লামেন্টে চালু হতে চলেছে। আজকের পার্লামেন্টে যত সিট আছে সেই সিট সংখ্যায় বাড়িয়ে দেওয়া হবে প্রায় 800-র কাছাকাছি। ডিলিমিটেশন মানে এলাকা পুনর্নির্ধারণ করা। মনে করুন আপনার ওয়ার্ডে 14টা পাড়া ছিল, ডিলিমিটেশন করে আপনি পাড়া কমাতে পারেন, বাড়াতে পারেন। পুনঃসীমানা নির্ধারণ করার মধ্য দিয়ে এই প্রক্রিয়ায় আগামী দিনে ভারতবর্ষের বিধানসভা লোকসভার ভোট করার চিন্তা করছে। কেন জানেন? বিজেপি জানে এককভাবে ভারতবর্ষের ক্ষমতায় তাদের আসতে অসুবিধা আছে। ভারতবর্ষে কোনো আইন পাস করাতে গেলে 2/3 সমর্থন দরকার, সেটা জরুরি সংগ্রহ করা। তাই সেই কাজে তারা একের পর এক দল ভাঙিয়ে চলেছে। আরেকটা কি কারণ জানেন? সীমানা পুনর্নির্ধারণ করা মানে আগামী দিনে মুসলমানরা আলাদা থাকবে, কারণ বিজেপি জানে মুসলমান ভোট দিবে না, এলাকা কেটে বাদ দিয়ে দাও, তাদেরকে আলাদা করে দাও, হিন্দুদেরকে এক জায়গায় ভরে দাও। আর সেই এক জায়গায় হিন্দুদেরকে ভরে দেওয়ার পর স্লোগান তোলো, হিন্দু এবার তোমরা প্রকৃত অর্থে স্বাধীন হবা, এইবার তোমরা আর ভুল করো না, এই ভোটে হিন্দুত্বের আওয়াজ তুলে তোমরা হিন্দু পার্টিকে জেতাও, বিজেপিকে জেতাও, তাহলে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র করতে আর কোনো অসুবিধা থাকবে না। ওই দেখো মুসলমানদেরকে আমরা ঘেঁটোতে ভরে দিয়েছি, ওদের সিট আলাদা, হিন্দুদের সিট আলাদা, মুসলমানরা হারবে, হিন্দু তোমরা জিতবে, শুধু এক হও। তাহলে আগামী দিনে ভারতবর্ষে কি হবে জানেন? আগামী দিনে ভারতবর্ষে বিজেপি পার্টি যেটা চাইছে, একটা পার্টি একটা দেশ, ওয়ান ইলেকশন ওয়ান নেশন, এবং ওয়ান ইলেকশন ওয়ান নেশনের সঙ্গে সেখানে আসবে একটাই পার্টি, ওয়ান পলিটিক্যাল অর্গানাইজেশন। একটা পার্টির নেতৃত্বে দেশ চালানোর ধান্দা করছে। তাই
তাই অন্য বিরোধীরা তারা যাতে কোনো চান্স না পায় তার জন্য ডিলিমিটেশন আসছে, আর সিটের সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে তাদের অসুবিধা না হয়। কারণ তারা দেখে নিয়েছে ভারতবর্ষে হিন্দুরা সংখ্যায় বেশি, 84% প্রায় হিন্দু। তাদেরকে যদি আমরা এক জায়গায় করতে পারি, তাদের ভোটটা যদি এক কাটটা করতে পারি। এবার পশ্চিমবঙ্গে ভোট হলো, দেখেছেন হিন্দুরা এক কাট্টায় ভোট দিয়েছে, বিজেপি ক্ষমতা এসছে, বিজেপি গর্ব করে বলছে মুসলমানদের ভোট না নিয়েও আমরা জিততে পারি। তাই আগামী দিনে এই জায়গাটায় তারা এক কাটটা করতে চায় হিন্দুদেরকে, যাতে এদিক ওদিক হওয়ার কোনো চান্স না থাকে। সব হিন্দু এক জায়গায় এলে বিজেপির ভোট ব্যাংক আর হিন্দুদের ভোট ব্যাংকে এক করার ব্যবস্থা হচ্ছে। বিজেপি প্রচার করতে চাই যে হিন্দু মানে বিজেপি, বিজেপি মানে হিন্দু। হিন্দুদের পার্টির নাম বিজেপি পার্টি, বিজেপির পার্টির নাম বিজেপি পার্টির ভোটার হিন্দু। এই যে একটা বাতাবরণ তৈরি করেছে, ফলে বিরোধীদের জন্য পরিসর কমে যাচ্ছে, বিরোধীরা কোনো বক্তব্য রাখার সুযোগ থাকছে না। কারণ একটাই, বিরোধীরা কিছু বলতে গেলে দেশদ্রোহী, দেশ বিরোধী, কোথাকার পাকিস্তানি, এইসব একটা একটা করে ছাপ্পা মেরে তাদেরকে মানুষের মন থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাগুলোতে বিপদ আগামী দিনে আসছে। তাই এই এলাকার মানুষ, আমাদের ভরসা আপনাদের সচেতনতা, আমাদের ভরসা আপনাদের বিজ্ঞতা। ইতিহাসকে বিকৃত করে বাংলার মানুষকে বিভ্রান্ত করে একবার তারা নিশ্চয়ই ক্ষমতা এসেছে, তাদের ক্ষমতা আসার রাস্তা তৈরি করে দিয়েছিল এখানকার তৃণমূল পার্টি। 2011 সালে যদি মমতা ব্যানার্জি ক্ষমতা এসে কংগ্রেসে খতম না করতো, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি এইভাবে আজ ক্ষমতা দখল করতে পারতো বলে আমি বিশ্বাস করি না। কারণ বিরোধীদের পরিসর যত সংকীর্ণ হয়েছে, সেই সুযোগে বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে তত্তর করে বেড়ে গেছে। রাজনীতিতে কখনো শূন্য স্থান অনুমোদন হয় না। কংগ্রেস যত দুর্বল হয়েছে, বাজারে যত রাজনৈতিক শূন্যস্থান তৈরি হয়েছে, বিজেপি সেই শূন্যস্থান ভরাট করে ক্ষমতা আসবার রাস্তা তৈরি করেছে। মমতা তাদের বিরোধিতা করেনি, মমতা বিজেপির বিরুদ্ধে লড়েনি। যদি লড়তো তাহলে 2011 সালে পশ্চিমবঙ্গে RSS এর শাখা সংগঠন ছিল 300 থেকে 400, আজ 5 থেকে 6000 হয়ে যেত না। আমি দেখুন কাউকে ভয় দেখানোর জন্য বলছি না, দেশকে শক্তিশালী রাখতে পারে সম্প্রীতি, ঐক্য, একের সঙ্গে অপরের সম্পর্ক, কমন কথা এটা। আজকে এই ভারতবর্ষে আমরা যে চলছি, আমার আপনার জীবনে আমরা যে চলাফেরা করছি, আপনার জীবনের সব সমস্যা হিন্দু মেটাতে পারবে? আপনার জীবনের সব সমস্যা শুধু মুসলমান মেটাতে পারবে বলুন তো? না। সমাজটা এমনভাবে আমরা বসবাস করি, এমনভাবে আমরা চলি যে আমরা একে অপরকে সাহায্য করি, আমরা একে অপরকে সাহায্য করি। মনে করি একটা পাখি, সেই পাখি হয়তো দানা খেলো একটা মন্দিরে, যখন তার জল তেষ্টা পায় সে একটা মসজিদের কাছে জল খেতে পারে। ভারতবর্ষ এমনই দেশ একটা, এখানে একে অপরের প্রয়োজনে আমরা বড় হয়েছি। আপনার যে দুর্গাপূজা হবে বসিরহাটে, সেই দুর্গাপূজার সব ফুল কি হিন্দুদের বাগান থেকে আসে? না। সেই দুর্গাপূজায় যত ফুল লাগে সেখানে কি লেখা থাকে আমরা হিন্দুদের বাগান থেকে আনছি? আপনি বাজারে যান, যার কাছে পান তার কাছে থেকে ফুল কেনেন, সেই ফুলে তো আপনি পুজো দিচ্ছেন। যদি কেউ বলে আপনাকে না মুসলমানদের বাগানের ফুলে আপনার পুজো হবে না, আপনি তো পুজো দিতেই পারবেন না। আমরা তো এইভাবে বড় হয়েছি, কোনো তো অসুবিধা হয়নি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আজ কেন কৃত্রিমভাবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দূরত্ব তৈরি করার চেষ্টা হচ্ছে? এই প্রশ্ন কি আপনাদের মনে আসছে না? মনে রাখবেন, আমাদের দেশের সব থেকে বড় শক্তি হচ্ছে সাম্প্রদায়িক ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এ ভারতবর্ষ তখনই উন্নত হতে পারবে যখন বৈদান্তিক মস্তিষ্ক, ইসলামিক দেহ ভারতবর্ষকে সঙ্গে করে নিয়ে যাবে। হিন্দুদের মতে হিন্দুদের বৈদান্তিক মস্তিষ্ক মানে মস্তিষ্কের উদারতা, তাদের উর্বরতা। ইসলামিক দেহ মানে তেজ, তেজ, দীপ্ততা। এই ছিল স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদেরকে, যে বৈদান্তিক মস্তিষ্ক, ইসলামিক দেহ ভারতবর্ষের অগ্রগতির সব থেকে বড় হাতিয়ার। তাই আগামী দিনে হিন্দু মুসলমান আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কমসে কম বাংলাটাকে বাঁচানোর কথা ভাবতে হবে। আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি, নতুন কিন্তু কিছু দেখতে পাচ্ছি। আমি অনেক দিন ধরে রাজনীতি করছি, রাজনীতির এই পরিবর্তনটা আমাকে অবাক করছে। তা আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চয়ই হয়েছে, কিন্তু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রত্যাবর্তনের রাস্তা উন্মুক্ত হয়েছে। আপনারা সবাই এক হয়ে কংগ্রেসকে সমর্থন করুন।
নিশ্চয়ই আমরা আগামী দিনে সফল হব। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি আসি।